ঘটনা ১৯৬২ সালের ক্যাপিটাল থিয়েটারে চলছে দ্য মিউজিক ম্যান মুভি। ম্যাটি ক্লিমেন্স নামের একটা ছেলে প্যাসিফায়ার নিয়ে লুকিয়ে ফ্রিতে মুভি দেখতে ঢুকে পড়েছে। এই নিয়ে এক সপ্তাহে ৩ বার। হলের কর্মচারী ক্যাল ওকে ধরে ফেললে ম্যাটি পিছু নেয়। সে রুদ্ধশ্বাসে বাইরে এসে লুকিয়ে পড়লে রনি অবশ্য সেটা দেখলেও ক্যালকে কিছুই বলে না। রনির বাবা হ্যাঙ্ক এই হলে সিনেমা চালায়। রনি ইচ্ছে করে ক্যালকে অন্যদিকে পাঠিয়ে ম্যাটিকে হেল্প করে। এই শীতের রাতে ম্যাটি একা ডেড শহর থেকে যাওয়ার সময় লিফট চাইলে কিন্তু কেউ থামতে চায় না, কিন্তু একটা গাড়ি ওকে লিফট দেয়। গাড়িতে একটা পরিবার পোর্টল্যান্ড যাচ্ছিল। ম্যাটি তাকে দেরি ছাড়া যেখানে ইচ্ছা যেতে বলে, সেই মতো সকলে এগিয়ে চলল। এই দম্পতির 2 বাচ্চা। সব থেকে ছোট ছেলেটা কোনো কথা বানান করে বলা স্বভাব, তাই ওটা বলে ম্যাটিকে বিরক্ত করতে থাকলে পাশে বসে থাকা বড় বোন বক্সে কচা লিভারে আঙুল ঢুকিয়ে সেটার গন্ধ ম্যাটিকে শোকানোর চেষ্টা করে হাসতে থাকে। ম্যাটি রাস্তার পাশে লাগানো সাইনবোর্ড দিকে হঠাৎ খেয়াল করে যে তারা আবার ঘুরে ডেরি শহরেই চলে আসছে। সন্দেহ জাগলে তাকে গাড়ি থেকে নামাতে বললে তারা ইগনোর করে গাড়ির স্পিড আরো বাড়িয়ে দেয়। ম্যাটি গাড়ি থেকে নামার চেষ্টা করলে দেখে দরজা লক। ততক্ষণে সবাই আউট আউট বলে অদ্ভুত আচরণ করতে থাকলে মহিলাটি বাচ্চা প্রসব করে। তবে সেইটা কোনো সাধারণ বাচ্চা নয়, কারণ তাকে দেখতে ডিমানের মতো। বাচ্চাটা ডানা মেলে গোটা বা গাড়ি লন্ডভন্ড করতে থাকে, যেটা এই ফ্যামিলি আনন্দে উপভোগ করছিল। এই কাণ্ডের মাঝে বেবি ডিমান ম্যাটির উপর হামলা করলে ওর প্যাসিফায়ার গাড়ির তাজ ভেঙে পাশের ক্যানালে গিয়ে পড়ে এবং সেখান থেকে তারপর ম্যাটি মিসিং হয়ে যায়। ঘটনা শিফট করে 4 মাস পর এবং আমরা দেখি ফিলকে। কনস্পিরেসি থিওরি নিয়ে তার ভীষণ কৌতূহল, তাই সময় পেলেই দূরবীন নিয়ে পাশের আর্মি এয়ারবেসের উপর নজর রাখে। এদিকে এয়ারবেসের হেড কর্নেল ফুলের ওয়েলকাম জানায় মেজর লি রয় এবং ক্যাপ্টেন পলিকে। আচ্ছা, পলি চরিত্রে যে রয়েছে সে কিন্তু একজন রিয়েল লাইফে মাল্টি ট্যালেন্টেড ইউটিউবার। ওর নাম রুডি ম্যানকুজো। তো এদের দুজনেরই পোস্টিং আগে কোরিয়াতে ছিল। কর্নেল তাদের এলাকা ঘুরিয়ে দেখানোর সময় জানায় সোভিয়েত এয়ারওয়েজ থেকে এইটা সবচেয়ে নিকটবর্তী এয়ারওয়েজ, তাই ওদের সবসময় সতর্ক থাকতে হবে। তবে কর্নেল সবকিছুর মাঝে তাদের বিশেষ চলতে থাকা সিক্রেট প্রজেক্টের ব্যাপারে জানায় না। আপাতত লি রয় যতদিন না বাড়ি ভাড়া পাচ্ছে সেই বেসে থাকবে। এরপর আমাদের স্কুলে পরিচয় করানো হয় লিলির সাথে। স্কুলে ওকে কেউ পছন্দ করে না, তার একমাত্র বান্ধবী মার্চ ছাড়া। লিলিকে সবাই আচারের শিশি নিয়ে বুলি করলেও মার্চটাকে ডিফেন্ড করে। এবার প্রশ্ন আসতে পারে, কেন আচারের শিশি? ওটাই পরে আসছি। মার্চ ওর বন্ধু হলেও মনে মনে সে ক্লাসের ফেমাস গ্রুপের সাথে মিশতে চায়, কারণ লিলির অদ্ভুত ব্যবহারের জন্য ওর সাথে কেউ মেশে না। তাই মার্চের পক্ষে 2 নৌকায় পা দিয়ে চলা একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। স্কুলে আমরা একটা টার্টল ম্যাসকট দেখতে পাই। স্টিফেন কিং এর ইট ইউনিভার্সে এই টার্টল হলো একটা বিশাল কসমিক মহাজাগতিক কচ্ছপ, যে ইট বা পেনিওয়াইজের ঠিক বিপরীত দিকে। অর্থাৎ ইট যদি এভিল হয় তাহলে ম্যাটরিন হলো গুডউইল। সিরিজে এই ম্যাটরিনের অনেকবার রেফারেন্স তোমরা দেখতে পাবে। এয়ারবেসে জেনারেল শ এয়ারম্যানদের সাথে লিডের পরিচয় করাতে নিয়ে আসলে মাস্টার্স ছাড়া সবাই ওদের স্যালুট করে। আসলে মাস্টার্স রেজিস্ট কোচ, তাই লি রয়কে স্যালুট না করায় জেনারেল তাকে শাস্তিস্বরূপ কোর্ট মার্শাল দেওয়ার হুমকি দেয়। লি রেকে জেনারেল কাল দুপুরের দিকে অফিসে আসতে বলে বিদায় নিলে তাদের ওপর নজর রাখতে দেখা যায় একজন মেম্বার হ্যালোরিনকে। এই হ্যালোরিনের টেলিকাইনেসিক আর সাইকিক পাওয়ার রয়েছে, ফলে এটার মাধ্যমে সে ভিকটিমদের মেমোরিতে ঢুকতে পারে। রাতে টেড আর ফিল গল্পের মাঝে ম্যাটিকে খুব মিস করছিল। প্রায় 4 মাস হয়ে গেছে ম্যাটির কিন্তু কোনো খবর নেই, এমনকি পুলিশ ওর বডিও পায়নি। বেচারা ম্যাটির কোনো বন্ধু ছিল না, তবুও জন্মদিনে আশা করে ওদের ইনভাইট করেছিল, কিন্তু ওরাও যায়নি। এইটা নিয়ে টেডের আজও আফসোস হয়। লিলির অবস্থাও একই। ম্যাটির দেওয়া ব্রেসলেট দেখলে ওর কথা তার মনে পড়ে যায়। মিসিং হবার কিছুদিন আগে লিলি ওর সাথেই ছিল। ম্যাটি সেদিন তাকে সিক্রেট রুফটপে নিয়ে যায় এবং সেখানে টিড আর ফিল্ডের সাথে আড্ডা দিত। অবশ্য এটাও মিথ্যে, কারণ ম্যাটিকে ওরা দুজন তেমন পাত্তাই দিত না। ম্যাটি চকলেটের প্যাকেট ওপেন করলে লিরে সেখান থেকে একটা রকেট আর ম্যাটি একটি ম্যাটরিন পায়। কথাবার্তার মাঝে জানা যায় লিলিকে কেন সবাই হেট করে। আসলে লিলির বাবা আচার ফ্যাক্টরিতে কাজ করত। একদিন মায়ের সাথে ফ্যাক্টরি গেলে ফ্যাক্টরির ভিতরে সদ্য কেনা একটা রিং ফেলে আসে। ওর বাবা তখন সেটা আনতে গেলে খেয়াল করে পাশের সেক্টরে একটা মেশিন কাজ করছে না। লিলির বাবা সেটা ঠিক করতে গিয়ে ভেবেছিল লিলি মেশিন বন্ধ করে দিয়েছে, কিন্তু সেইটা তখনও চলছিল এবং ফলে বেখেয়ালে ওই মেশিনের মধ্যে ঢুকে তার মৃত্যু হয় অ্যাক্সিডেন্টালি।
তাই সে বাবার মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করে এবং এটা নিয়ে একটা লম্বা সময় ধরে সে মেন্টাল প্রবলেমেও ভুগেছে এবং তাকে জুনিপার হিলের মেন্টাল হসপিটালেও পাঠানো হয়। কিন্তু সেখানে তার সাথে এতটাই খারাপ এক্সপিরিয়েন্স হয় যে ওইখানে যাওয়ার কথা শুনলে লিলি আজও ভয় পায়। তাই স্কুলের বন্ধুরা তাকে এইসব নিয়ে খ্যাপায়। বাবার মৃত্যুর পর 1 বছর হয়ে গেছে, কিন্তু আজও তার সাহস হয়নি বাবার কবরে যাওয়ার। তখনই নতুন বছরের সেলিব্রেশনের সময় ম্যাটি লিলিকে কিস করতে যেতে সরে গেলে ম্যাটি অপ্রস্তুত হয়ে চলে যায়। এরপর থেকেই সে মিসিং। মানে ভাবা যায় এইটুকু ছেলে তারা আবার চুমু চায়, সেটাও নাকি আবার ঠোঁটে। তখনই আচমকা লিলি সিলিং থেকে ম্যাটির আওয়াজ শুনতে পায়, সাথে ট্রাবল ট্রাবল বলি সেই গানটা যেটা থিয়েটারে মুভি দেখানোর সময় চলছিল। একটা রক্তাক্ত আঙুল সিলিং থেকে বেরিয়ে আসতে দেখলে লিলি প্রচন্ড ভয় পেয়ে যায়। পরের দিন এই ঘটনা মার্চকে জানালে সে কিন্তু একদমই বিশ্বাস করতে চায় না, যেটা একদমই স্বাভাবিক। মার্চ তাকে বোঝায় যে স্কুলের পপুলার গ্রুপের সাথে মিলেমিশে থাকতে হলে এইসব ফালতু জিনিস বলা বন্ধ করতে হবে, না হলে সবাই কিন্তু তাকে আবার পাগল বলে বুলি করবে। কিন্তু লিলি একদম শিওর সে যে ভুল কিছু শোনেনি বা দেখেনি। তাই লিলি টেড আর ফিলকে কথাটা জানায়। সেটা শুনে ফিলের বিশ্বাস না হলেও টেডের কিন্তু সন্দেহ হয়, কারণ টেডে অনেক কিছু ঘটে যার কোনো উত্তর তাদের কাছে নেই। ডিনারের সময় টেড বাবাকে জিজ্ঞাসা করে, কিডন্যাপাররা বাচ্চাকে কিডন্যাপ করে আন্ডারগ্রাউন্ডে রাখতে পারে? উত্তরে তিনি বলেন, এগুলো তো নিমিত্ত মাত্র, কারণ নাৎসিরা ইহুদিদের ধরে তাদের স্কিন দিয়ে ল্যাম্পের ঢাকনা বানাতো। কিন্তু এই অবান্তর প্রশ্ন শুনে টেডের বাবা বেজায় রেগে যায়। বকা খাওয়ার পর সেই রাতে টেড দুঃস্বপ্নে জ্বলন্ত ল্যাম্পশেডের মধ্যে ম্যাটির মুখ দেখতে পেয়ে ভীষণ ভয় পেয়ে যায়, যেটা সে পরের দিন সবার আগে ফিল আর লিলিকে জানায়। প্রথমে লিলি, তারপর টেড। হয়তো এর পরবর্তী টার্গেট ফিল, কিন্তু এটা কি করে সম্ভব? কেউ ওদের কথা শুনে বিশ্বস্ত তো দূরের কথা, পাগল ভেবে জুনিপার হিলে আবার পাঠিয়ে দেবে। তাই কাউকে কিছু বলার আগে খুঁজে বের করতে হবে সেদিন ম্যাটির সাথে কি হয়েছিল। তাই ওরা ফিলের বোনকে নিয়ে সোজা চলে যায় লাইব্রেরি। ফিলের বোনকে আনার কিন্তু কোনো কথাই ছিল না, অথচ বাড়িতে কেউ নেই, তাই এক প্রকার জোর করেই সেখানে তাদের নিয়ে আসা। সেইখানে তারা নিউজ পেপার থেকে ম্যাটির ব্যাপারে অনেক তথ্য জোগাড় করে। পুলিশ প্রথমে ভেবেছিল সে বাড়ি থেকে পালিয়েছে, কিন্তু অনেক সার্চের পরেও ওকে না পেয়ে তাকে মৃত ঘোষণা করা হয়। জানুয়ারির 4 তারিখ সন্ধ্যায় সে মিসিং হয় এবং ওকে লাস্ট দেখেছিল ক্যাপিটাল থিয়েটারের এমপ্লয়ি হ্যাঙ্কের মেয়ে রনি। সেই কথা মতো ওরা তার পৌঁছায় রনির সাথে দেখা করতে, কিন্তু রনি ওদের দেখা মাত্রই রেগে যায়, কারণ ম্যাটি মিসিং হওয়া নিয়ে পুলিশের সন্দেহ তার বাবার দিকে। কারণ একটাই, তারা ব্ল্যাক। এই নিয়ে রীতিমতো ওরা বিধ্বস্ত। কিন্তু সিলিং থেকে আসা তার মিউজিক ম্যান মুভি ট্রাবল ট্রাবল গানের কথা শুনে রনি অবাক হয়ে যায় এবং বলে সেও থিয়েটারের বেসমেন্ট পাইপ থেকে এই গানটা নাকি শুনেছে। এবং শুধু তাই নয়, সেখান থেকে বাচ্চারা তার নাম ধরে ডাকছিল। অন্যদিকে সেদিন রাত্রে লির ওপর 3 জন আততায়ী হামলা করে এবং তারা মিশনের ব্যাপারে তথ্য জানতে এসেছিল, এবং লি রয় ওদের সাথে ফাইট ব্যাক করলে পলির সাহায্যে ওদের মেরে তাড়িয়ে দেয়। রাতে রনি সবাইকে নিয়ে পৌঁছায় থিয়েটারে, কারণ ম্যাটি যে গানটা গাইছিল অর্থাৎ ট্রাবল ট্রাবল, সেটা দ্য মিউজিক ম্যান মুভির গান। হয়তো ম্যাটি তাদের এইটার মাধ্যমে কোনো হিন্টস দিতে চাইছে। রনি দ্য মিউজিক ম্যান মুভি প্লে করতেই সবাই অবাক হয়ে যায়, কারণ ম্যাটিকে তারা মুভির মধ্যে দেখতে পায়। ও হাতে কাপড়ের ভিতর কিছু একটা জড়িয়েছিল। তারা ম্যাটির সাথে কথা বলার চেষ্টা করলে ম্যাটি ক্রমশ পেনিওয়াইজের মতো স্মাইল করে গোল থেকে কাপড়টা সরাতেই তার ভিতর থেকে সেই বেবি ডিমান্ডটা বেরিয়ে সে সবাইকে নৃশংসভাবে মেরে ফেলে। এই রক্তক্ষয়ী রাতে থিয়েটার থেকে রনি আর লিলি কোনো রকমে বেঁচে ফিরে আসে, আর লিলির হাতে ছিল ফিলের বোনের কাটা হাত। এই হলো আইটি ওয়েলকাম টু ডেরি এক্সপ্লানেশন। যারা ইট মুভির 2টো পার্ট দেখেছো, এই সিরিজটা হচ্ছে তার প্রিকুয়েল, যেখানে পেনিওয়াইজ এর অরিজিন আমরা জানতে পারবো। আমরা দেখেছি যে পেনিওয়াইজ 27 বছর অন্তর শিকার করতে ফিরে আসে। মানে ইট চ্যাপ্টার 2 এর সময়কাল ছিল 2016, চ্যাপ্টার 1 তার 27 বছর আগে অর্থাৎ 1989। তো সেই হিসাব ধরে এই সিরিজের গল্প হচ্ছে 1962 সালের। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। আর ইট ওয়েলকাম টু ডেরি সিরিজের নেক্সট এপিসোড পেতে গেলে বা এরকম আরো ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিও।